হিস্টোপ্যাথোলজি স্লাইড প্রিপারেশন পর্যন্ত আমি পড়াইছিলাম। আজকে স্টেনিং এ যাব। প্রিপারেশন একটা স্লাইড তৈরি হওয়ার পরে এটাকে প্রিপেয়ার করতে হবে। কিভাবে প্রিপেয়ার করতে হবে? স্টেনিং এর জন্য প্রিপেয়ার করতে হবে। আমি যখন একটা স্লাইড তৈরি করলাম, টিস্যু পৃষ্ঠা দিয়ে একটা অ্যালবুমিন কোটেড স্লাইডে টিস্যু পৃষ্ঠা বসায়ে তারপর আমি এটা এয়ার ড্রাই করবো। এয়ার ড্রাই করার পরে সেটা টিস্যু পিসটা যেটা হবে ওইটা অ্যাটাচড হয়ে যাবে এয়ার ক্যালকুলেট স্লাইডে। এয়ার ড্রাই করার পরে আমাকে এটাকে স্টেনিং এ যেতে হবে। তো হিস্টোপ্যাথোলজিক্যাল স্টেন করতে হয় হেমাটোক্সিলিন এবং ইউসিন স্টেনে। হেমাটোক্সিলিন এন্ড ইউসিন স্টেন। হেমাটোক্সিলিন স্টেনে এখানে স্টেন যেটা ইউজ করা হয়, বেসিক ডাই যেটা হচ্ছে হেমাটোক্সিলিন, এটা বেসোফিলিক স্ট্রাকচার, আর এসিড ডাই যেটা ইউসিন এসিডোফিলিক বা ইসোনোফিলিক স্ট্রাকচার স্টেনিং করে। স্টেনিং স্টেপ গুলা কি? ডিপ প্যারাফিনাইজেশন। এটা আমি স্লাইডটা তৈরি করলাম, একবার স্লাইডটা তৈরি করলাম। যদি কোনো প্যারাফিন লাগা থাকে সেই প্যারাফিনটাকে রিমুভ দ্য প্যারাফিন ফ্রম স্লাইড। কিভাবে করতে হবে? Flame the slide on a burner, then press in chilling for 3 to 4 minutes. So 4 dips, 3 to 4 times অথবা dips যেটা আমরা বলি, সেটাকে আমরা ডিপ প্যারাফিন যেতে হবে। চাইলিংটা তারপরে এয়ার করবে, পরে রিহাইড্রেশন করতে হবে। আমরা এই স্লাইডটা যে তৈরি করলাম, টিস্যুটাকে ডিহাইড্রেশন করে তারপর আমরা স্লাইডটা তৈরি করছি। এখন এটাকে রিহাইড্রেশন করতে হবে। তার মানে কি, ফ্লুইড পোর্শনটা ঢুকাইতে হবে সেলে, টিস্যুতে। ফ্লুইড পোর্শনটা যদি আমি না ঢুকাই তাহলে আমি যে স্টেনটা করব, স্টেনটাও ঢুকবে না। সেলগুলো বা স্ট্রাকচারগুলো কালার নেবে না। এখন এই জন্য এটাকে বলা হয় রিহাইড্রেশন। রিহাইড্রেশনটা আমি কিভাবে করব? এটা হচ্ছে ডিসেন্ডিং কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল দিয়ে এটা রিহাইড্রেশন করবো। ডিহাইড্রেশন করে অ্যাসেন্ডিং কনসেন্ট্রেশন, আর রিহাইড্রেশনটা করতে হবে ডিসেন্ডিং কনসেন্ট্রেশন। যেটা 100%, 90%, 70%, 80% এইভাবে মানে কম থাকে। 100% থেকে আমি এটাকে ডিপ করব। এটা হচ্ছে রিহাইড্রেশন। মানে আমি স্লাইডটাকে, তারপরে যাব আমি প্রসিডিউরটা, মেইন প্রসিডিউরটা কিভাবে করব আমি এটাকে। এটা রিহাইড্রেশন করার পরে ডিপ্যালফিনাইজেশন, দেন রিহাইড্রেশন, দেন স্টেনিং। মূলটা স্টেনিং না, হেমাটোক্সিলিন সলিউশন দিয়ে। এখানে একটা অটোমেটেড স্টেনিং মেশিনও আছে। এখানে ম্যানুয়ালি আমরা যেটা করি ম্যানুয়ালি করি। সেকশন স্টেইন উইথ হেমাটোক্সিলিন সলিউশন 3 to 5 minutes। হেমাটোক্সিলিন সলিউশন থাকে ওখানে 3 to 5 minutes রাখবো। তারপরে ওয়াশ ইন রানিং ট্যাপ ওয়াটার। এরপরে এখানে বলা হচ্ছে যে কুইকলি ডিপ দিস স্লাইড 0.5% HCl hydrochloric acid, আর কুইকলি rinse the slide in tap water 30 to 60 seconds. Dip in slide several times in direct ammonia water, alkaline water. এই জায়গার ভিতরে এখানে তিনটা আলাদাভাবে করা যায়। একবার অ্যাসিড এবং একবার অ্যালকোহল দিয়ে, অ্যালকালি দিয়ে এটাকে আমাকে ইউজ করতে হবে। কিন্তু আমি যদি আমার যদি প্রিপারেশনটা থাকে, অ্যাসিড অ্যালকোহল একটা সলিউশন আছে, অ্যাসিড এবং অ্যালকোহল মিলে ওই সলিউশনটা যদি আমার থাকে তাহলে একবারে হয়ে যায়। এরপর আমি ওয়াশ করব, ওয়াশ ইন ট্যাপ ওয়াটার, দেন rinse in 95% অ্যালকোহল। এরপর আমি দিব ইউসিন সলিউশন 10 to 30 সেকেন্ড, 1 minute, দেন ড্রেনিং দি স্লাইড এন্ড এয়ার ড্রাই করে আমি এটাকে শুকাবো। তাহলে সেটা হয়ে যাবে একটা স্টেন স্লাইড হয়ে যাবে। এই যে স্টেন স্লাইড হওয়ার পরে কি করতে হবে? স্টেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট আমি হেমাটোক্সিলিন সলিউশন দিব 3 to 5 minutes, তারপরে ওয়াশ এন্ড রানিং ট্যাপ ওয়াটার, দেন অ্যাসিড অ্যালকোহল দিয়ে
আবার এটাকে স্লাইডটাকে রিন্স করতে হবে, দেন 95% alcohol, wash in tap water and then rinse in 95% alcohol, then use in solution 10 to 1 minutes or 2 minutes, then this stain solution. এটা এটা হয়ে যাবে স্টেন, স্লাইড স্টেন হয়ে যাবে। স্টেন করার পর আবার কাজ আছে। স্টেন করার পর আমার তেলের ভিতরে যে স্টেন গেল বা তেলের বাইরে স্টেন হলো, যেটা স্টেন হয়তো সেটা স্টেন তো হয়ে গেল, বাকিটা যেটা যেটা এক্সেস যে স্টেন থাকে বা ফ্লুইড পোর্শন থাকে, সে ফ্লুইড পোর্শনটাকে ড্রাই করতে হবে, ডিহাইড্রেশন করতে হবে, রিমুভ করতে হবে, তাহলে সেখানে ডিহাইড্রেশনে যাবে, তাহলে এখানে হবে অ্যাসেন্ডিং কনসেন্ট্রেশন অফ ইথাইল অ্যালকোহল 70%, 95%, 100% অ্যালকোহল দিয়ে আমি এটাকে রেস করব। এরপরে ক্লিয়ারিং আমরা সবসময় করি যে জাইলিন দিয়ে, জাইলিনটা দিয়ে আমি ক্লিয়ার করব। ক্লিয়ার করার পরে ড্রাই হবে, ড্রাই করার পরে আমি সেটাকে মাউন্টিং করতে হবে। মাউন্টিং আমরা কভার স্লিপ, আমার একটা গ্লু থাকে, একটা সলিউশন থাকে, ডিপিএক্স সলিউশন বলা হয় বা কানাডা বালসাম বলা হয়, এটা একটা ওয়ান টাইপ অফ গ্লু। কভার স্লিপ দিয়ে কভার স্লিপের চারিদিকে আমি গ্লুটা ডিপিএক্স সলিউশনটা লাগাই দিব, তাহলে সেটা কভার হয়ে যাবে, শুকায় এয়ার ড্রাই হবে, এয়ার ড্রাই হলে সেটা ভিজতে হবে, অনেকদিন স্লাইডটা রাখা যাবে। অটোমেটিক কভার স্লিপার মেশিন আছে, সেটাও আছে, আর বেনিং আছে। তারপরে স্লাইডটা মাউন্টেন করার পরে স্লাইডটা মূল স্লাইডটা হয়ে যাবে, প্রিপেয়ার হয়ে যাবে, অনেকদিন সে রাখা যাবে। তারপর মাইক্রোস্কোপে আমি এটাকে এই স্লাইডটা দেখব। এই হচ্ছে স্টেনিং প্রসিডিউর। ফার্স্ট যেটা আমরা করি, এয়ার ড্রাই স্লাইড স্মিয়ার তৈরি করার পরে সেখানে স্লাইড স্মিয়ার তৈরি করার পরে আমি এখানে স্টেনিং প্রসিডিউরটা শুরু করব। স্টেনিং প্রসিডিউরটা শুরু করতে আমি আবার এটা রিপিট করতেছি। স্টেনিং প্রসিডিউরটা শুরু করতে হলে আমি কি করব? স্টেনিং প্রসিডিউর যখন আমি শুরু করব, তাহলে সেখানে কি করব? প্রথমে ডিপ প্যারাফিনাইজেশন করতে হবে, তারপরে ডিহাইড্রেশন করতে হবে, তারপর স্টেনিং এ যাবে, স্টেনিং যাওয়ার পরে আবার ডিহাইড্রেশন করব, ক্লিয়ারিং করব, মাউন্টিং করব, তাহলে আমার স্টেন স্লাইড প্রিপেয়ার হয়ে যাবে। তাহলে এগুলি হচ্ছে গত ক্লাস এবং এখন পর্যন্ত যেটা আমি পড়াইলাম, সেটা হচ্ছে যে প্যারাফিন সেকশন যেটা আমরা করি, বা প্যারাফিন এমবেডিং করে যেটা করি, প্যারাফিনের মাধ্যমে যেটা সেকশনটা, সেটা হচ্ছে প্যারাফিন। আরেকটা প্রসেস আছে যে র্যাপিডলি আমি একটা প্যারাফিন সেকশন যেটা, সেটা আমি করতে হলে অনেক সময় লাগে, অনেক সময় 2 দিন পরে দেয় বা একদিন পরে দেওয়া, 2 দিন পরে দেওয়া হয় সচরাচর রিপোর্ট গুলা। কিন্তু ফ্রোজেন সেকশনটা আমি র্যাপিডলি আমাকে রেজাল্টটা দিতে হবে, লাইক প্রিপারেশন করে মাইক্রোস্কোপে দেখে আমাকে ফাইন্ডিংসটা দিতে হবে। এটা হচ্ছে ফ্রোজেন সেকশন। ফ্রোজেন নামে বোঝা যাচ্ছে ফ্রোজেন। এখন ফ্রোজেন সেকশনটা নিয়ে আমি পড়াই। আগেটা গেল প্যারাফিন সেকশন, এখন হচ্ছে ফ্রোজেন সেকশন। আচ্ছা, এই ফ্রোজেন সেকশনটা কি? A specimen of tissue that has been quick frozen, cut by microscope and stained immediately for rapid diagnosis of possible malignant. A specimen processed in this manner is not satisfactory for detailed study. যেহেতু আমি খুব rapidly সেটা আপনি করতেছেন, but it is valuable because it is quick and gives the surgeon immediate information regarding malignancy of a piece of tissue. সার্জারি ডিপার্টমেন্ট থেকে যখন একটা ওটি টেবিল থেকে যখন স্পেসিফিক পাঠানো হবে, তাদের সেটা সিদ্ধান্তের জন্য, ডিসিশনের জন্য, এটা কি হোললি টিউমারটা রিমুভ করবে না পার্শিয়াল রাখবে, সেটার জন্য এবারে ইমিডিয়েট একটা রেজাল্ট দরকার হয়। সেই রেজাল্ট টাইম দেওয়ার জন্য যেটা ফ্রোজেন সেকশন হবে, র্যাপিডলি
আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনটা করে থাকি। 5 to 10 মিনিটস ভিতরে আমি সেই রেজাল্ট আমি দিতে পারবো টিস্যু রিমুভাল করার পর থেকে। ইট রিডিউস দি টাইম প্রসেসিং 18 আওয়ার্স টু 15 মানে প্যারাফিন এমবেডিং এ যেটা প্যারাফিন সেকশনে যেটা সেটা আমাকে প্রায় একদিন লাগে ওভারনাইট ফিল্ট্রেশন সহ। কিন্তু এখানে আমি 10 মিনিটস এর ভিতরে আমি সেটা রিপোর্টটা আমি দিতে পারি। এখানে প্যারাফিনের সেকশনের জন্য যেটা করা হয় যে সার্জনের একটা স্পেসিমেন কাছে বা বায়োপসি সেটা কি করে প্রিজার্ভেশন করে কিছু ফরমালিনে। কিন্তু ফ্রোজেন সেকশনের জন্য কিন্তু প্রিজার্ভেশন দরকার নাই। ফ্রোজেন সেকশনের জন্য আমাকে ফ্রেশ স্যাম্পল নিতে হবে, এটা কোনো প্রিজার্ভ করা লাগবে না, সরাসরি স্যাম্পলটা ফ্রেশ স্যাম্পলটা পাঠিয়ে দিবে ল্যাবে। এটা হচ্ছে প্রসেসটা আমি প্যারাফিন সেকশনের ভিতরে মেইন পার্থক্য। পারপাসটা কি বা অ্যাডভান্টেজটা কি? Frozen sections are used for following purposes. একটা হচ্ছে quick diagnosis, study the margins of the cancer, the spread যেটা আমরা বলি, enzyme histochemistry, immunohistochemistry, detection of lipid, some molecular procedure. এগুলি হচ্ছে purpose of the frozen section. মেইনলি যেটা সেটা হচ্ছে কুইক ডায়াগনোসিস এর জন্য। স্টাডি দ্য মার্জিন অফ দ্য মানে কতটুকু স্প্রেড করতে হবে, মেটাস্টেসিস কতটুকু সেটা দেখার জন্য মার্জিনটা লাস্ট হয়, বিশেষ করে টিউমার ক্যান্সারের জন্য মেটাস্টেসিস হয়েছে কিনা সেটা দেখার জন্য। আর এটা হচ্ছে এনজাইম হিস্টোকেমিস্ট্রি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ডিটেকশন অফ লিপিডস, সাম মলিকুলার প্রসিডিউর। এগুলো হচ্ছে পারপাস অফ দি ফ্রোজেন সেকশন। বেসিক স্টেপ যেটা সেটা হচ্ছে এটা গ্রস টিস্যুটা পাঠাবে সার্জন, তারপর আমি এটা ক্রায়োস্টেটের যে মেশিনে আমি মাধ্যমে যেটা ফ্রোজেনটা করবে এবং সেকশনটা করবে সেটা হচ্ছে ক্রায়োস্টেট। টেম্পারেচার মেনটেন করবে, শার্প ডেটা থাকতে হবে, তারপর স্টেনিং হবে, স্টেনিং প্রসিডিউরটা সেম বা কিন্তু এখানে র্যাপিড হবে। আর ইন্টারপ্রিটেশন অফ দ্য ফ্রোজেন সেকশন এবং কিছু টিস্যু রেখে দিতে হবে যেটা কাউন্টার পার্ট হিসেবে আমি সেটা প্যারাফিন সেকশনে করে ডিটেলস স্ট্রাকচারটা দেখার জন্য রেখে দিতে হবে। এই যে এখানে আছে ক্রায়োস্টেটের মেশিন, এই মেশিন একটা আছে, আর এটা হচ্ছে ওটিসি কম্পাউন্ড, এটা হচ্ছে এমবেডিং এর জন্য লাগে। এখানে প্যারাফিন দিয়ে এমবেডিং করে, এখানে এই ওটিসি কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডটা দিয়ে এমবেডিংটা করা হয়। এটা ভিতরে ফ্রিজিং চেম্বার আছে, কাটার জন্য লক হ্যান্ড হুইল আছে, স্লাইড গ্লাস কভার আছে, কন্ট্রোল প্যানেল আছে, আর ওয়াশ কালেকশন বাটন আছে। এটা ফর মুভ এন্ড ফ্লেক্সিবল হুইল আছে যার জন্য এটা ফ্লেক্সিবল, এটা মুভ করা যায়। এটা তো ক্রাইস্টেড মেশিন, এটার ভিতরেই ফ্রোজেন করা হয় ওটিসি কম্পিউটারের মাধ্যমে। এরপরে আমি এটাকে প্রসিডিউরটা কি, the key instrument for cryosection is the cryostat, যে মেশিনটা আমি দেখাইলাম cryostat, which is essential for a microtom, essentially microtom inside a freezer। সেখানে আমি ফ্রিজিংটাও হবে এবং সেখানে মাইক্রোটোম আছে এই cryostat-এর ইয়াতে। The microtom can be capable of slightly section as a thinner micrometer, যেটা আমি সবচেয়ে থিন যেটা করি 3 to 5 মাইক্রোমিটার thickness আমরা মাইক্রোটোমে কাটি। Surgical specimen is placed on a metal tissue disc, which is then secured in a jug and frozen rapidly, -20 to -30 degrees centigrade frozen. At this temperature, most tissue become rock hard, খুব শক্ত হয়ে যায়, hard হয়ে যাবে। Usually, lower temperature is equal for fat and lipid rich tissue. ফ্যাট এবং লিপিড রিচ টিস্যু থাকলে সেটার টেম্পারেচারটা আরো কম -ডিগ্রি চলে যেতে হবে। Each tissue has a preferred temperature for processing. এক একটা টিস্যুর জন্য এক একটা টেম্পারেচার লাগে। The specimen is embedded in a gel-like medium. তারপরে স্পেসিমেনটা দিল সে হচ্ছে ওটিসি, আমি দেখাইলাম সেই ওটিসি সলিউশনটা দিয়ে সেটা যে এটা হচ্ছে জেল-লাইক একটা সলিউশন, সেটা সেখানে এমবেডিং করতে হবে। এই সলিউশনের ভিতরে ইথাইলিন গ্লাইকোল থাকে, পলিফেনল অ্যালকোহল থাকে এই ওটিসিটাতে, ইথাইল অ্যালকোহল এবং পলিফেনল অ্যালকোহল। এরপরে যেটা
এমবেডিং এটা দেওয়া হয়, হয়তো ওটিসিটা দিয়ে এমবেডিং করা হয়। এখানে প্যারাফিন বাল্ব যেটা, সেখানে আমি কি করব, প্যারাফিনের সেকশনে যেখানে আমি কি করব, প্যারাফিন দিয়ে এমবেডিং করব, এখানে ওটিসি সলিউশন দিয়ে এমবেডিং করতে হবে ফ্রোজেন সেকশনে। তারপর এটাকে আমি কাটবো, মাইক্রোটোমে কাটবো। The section is picked up on a slide. এটা অটো মেশিনের মাধ্যমে অটো কাটতে থাকবে এবং এটা নির্দিষ্ট থিকনেসে কাটবে, থিকনেসে কাটবে এবং সেটা সেই পিসগুলো নিয়ে আমি হেমাটোক্সিলিন এবং ইউসিন স্টেনটা করতে হবে। The preparation sample is much more rapid than a traditional histological technique. যেটা আমি ওই যে বললাম যে আমি যদি হিস্টোলজি টেকনিক যেটা আমি বললাম প্যারাফিন সেকশন যেটা, সেখানে তো অনেক প্রায় 1 দিনের উপরে লাগে ওভানের ফিজিশিয়ান সহ। সেখানে কিন্তু প্রোজেস সেকশনের মধ্যে 10 মিনিটসের ভিতরে আমি এটা রিপোর্ট বা স্টেনিং কল কুইক স্লাইড করে স্টেনিং করে এবং এটাকে এক্সামিনেশন করে রিপোর্টটা দেওয়া যায়। এটা হচ্ছে কুইক রিপোর্টের জন্য, কুইক ডায়াগনোসিসের জন্য। এটা একটা সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে করি। সিলেক্ট রিপ্রেজেন্টেটিভ এরিয়া অফ টিস্যু, তারপরে প্লেস ইন স্পিচিং হোল্ডার এমবেডেড মিডিয়া, দিস বাই কিপি মাইনাস, এখানে আবার -15 দিছে। ফ্যাট সলিউবিলিটি ফ্যাট থাকলে বা লিপিডটা মাত্রা বেশি হবে। তারপরে ফিক্স দিস স্পিচিং হোল্ডার, চেক প্রপারলি প্লেস লক, vector the spinner holder position, and knife touches the block. Position of the end roll plate, art section, twist section, slide, and stemming. এটা হচ্ছে স্ট্রাকচার ডায়াগ্রাম ফ্রোজেন সেকশন। নেক্সট যেটা যাব, তাহলে প্যারাফিন সেকশন গেল, ফ্রোজেন সেকশন গেল। এরপর আসো আমি যে হিস্টোপ্যাথোলজির জন্য যে স্যাম্পল কালেকশন করা হয়, আমি প্রথমেই বলেছিলাম যে দুইটা প্রসেস আমরা স্যাম্পল কালেকশন করি। একটা হচ্ছে হোল টিউমার মাস সেকশনটা, হোল টিউমার মাস সেকশন করা হয়, পুরো টিউমার অংশটা নিয়ে সেকশন করে পাঠানো হয় স্টোরে। আরেকটা হচ্ছে পার্টলি পার্টলি টিস্যুটা পাঠানো হয়, সেটা হচ্ছে বায়োপসি। Biopsy definition to the it may be defined as obtaining an adequate piece of representative tissue, adequate piece of representative tissue which should include both normal tissue as well as grossly abnormal tissue. যে অংশটা আমি নিব, যে কোষটা থেকে আমি বায়োপসি স্যাম্পলটা কালেকশন করব, সেই অংশ আমি অ্যাবনর্মাল সেল এবং নর্মাল সেল দুটো অংশটাতে আমাকে নিতে হবে। এটা হচ্ছে বায়োপসির প্রধান কাজ কালেকশনের সময়। অ্যাবনর্মাল এবং নর্মাল টিস্যু দুই দিক দিয়ে নিতে হবে। কেন আমরা বায়োপসি? Why are biopsies done? Biopsies are most often done to look for cancer, but biopsy can help identify many other conditions. A biopsy might be recommended whenever there is important medical question. The biopsy could help answer. Here are just a few examples. Example গুলো দেখো, যে biopsy, why are biopsies done? A mammogram shows a lump or mass indicating the possibility of breast cancer. সেখানে আমরা biopsy নিয়ে এটা rapidly একটা ডায়াগনোসিস দিতে পারি। মোল অফ দি স্কিন মোল হলে সেখানে একটা দিতে পারি। তারপর হচ্ছে এটা হচ্ছে মেলানোমার ক্ষেত্রে। তারপর হচ্ছে a person has a chronic hepatitis, it's important to notice if cirrhosis is present. এই chronic hepatitis এর একটা পেশেন্ট আছে, সেখানে সিরোসিস হয়েছে কিনা সেটার জন্য আমরা লিভার বায়োপসি করে বায়োপসি ম্যাট্রিক্সটা নিব। এটা অল্প প্রশ্ন মধ্যে বায়োপসি ম্যাট্রিক্স নিয়ে সেটাকে এক্সামিনেশন। তাহলে দুইটা প্রসেস আমরা স্যাম্পল কালেকশন করে, একটা হচ্ছে হোল টিউমার সেকশন, হোল টিউমার মাস, আর একটা হচ্ছে বায়োপসি ম্যাট্রিক্স। টাইপস অফ বায়োপসি এক্সাম্পল সহ আমি এখানে দেখাচ্ছি। দেখো, এটা নিডল বায়োপসি, যেটা ওই লিভার থেকে আমরা নিডল বায়োপসিটা করেছি। মোস্ট বায়োপসিস আর নিডল বায়োপসি, মিনিং এ নিডল ইজ ইউজড টু অ্যাক্সেস সাসপেক্টেড টিস্যু, এটা হচ্ছে নিডল বায়োপসি। সিটি গাইডেড বায়োপসি, সিটি করে ওই সিটি পিরিয়ডে করার পিরিয়ডের সময় আপনারা কালেকশন করা হয়, এটা হচ্ছে সিটি গাইডেড। পজিশনটা নিডলে পজিশনটা দেখা যায় কোন জায়গাতে, কোন জায়গায় টার্গেটেড টিস্যু পর্যন্ত পজিশনটা পিয়ার্স করা যায়। দেখে দেখে সিটি স্ক্যানটা দেখে দেখে আমরা
তারপরে কালেকশন করে থাকে। আল্ট্রাসাউন্ড গাইডেড, আল্ট্রাসাউন্ড যাতে প্রুফটা দিয়ে পজিশনটা নিয়ে কোন জায়গাতে আমি এটা পিএস করবো সেটা ডাইরেক্টলি নিডলটা ওই লিশনে চলে যাবে, তাহলে ইজিলি এটা কালেকশনটা করাটা ইজি হবে। দেন বোন বায়োপসি, এটা সরাসরি আমরা বোন নিয়ে বায়োপসি করে থাকি। এটা দেখো, a bone biopsy is used to look for the cancer of the bone. This may be preferred by a CT scan technique or by an orthopedic surgeon. এটা হচ্ছে বোন বায়োপসি, যেটা আমরা কি বলি, একটা হচ্ছে নিডল বায়োপসি, একটা হচ্ছে বোন বায়োপসির জন্য আমরা কি করি, ট্রিটমেন্ট বায়োপসি। ট্রিটমেন্ট বায়োপসি, ট্রিটমেন্ট বায়োপসি। বোন মেরু বায়োপসি, এটা হচ্ছে বোন মেরু কালেকশন করতে। বোন মেরু কালেকশনটা মেইনলি অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা যেটা কালেকশন করি, হিপ বোন থেকে, হিপ বোন থেকে আমরা কালেকশনটা করে থাকি। লিথোমিয়া বা লিথোমা সাসপেন্ড। আচ্ছা, লিভার বায়োপসি। লিভার বায়োপসি যেটা আমি যেটা বললাম নিডল বায়োপসির মতো লিভার বায়োপসিটা। কিডনি বায়োপসি, কিডনি বায়োপসি প্রসিডিউরটা আমরা পারকিউটেনিয়াস বায়োপসি করতে পারি, বা রেনাল নিডল বায়োপসি দিয়ে করা যায়, বা ওপেন সার্জারি করে আমি বায়োপসিটা কালেক্ট করে থাকি। এটা অনেকটা আল্ট্রাসাউন্ড গাইডেড করতে হবে যদি আমি নিডল বায়োপসিটা। অ্যাসপিরেশন বায়োপসি, অ্যাসপিরেশন বায়োপসি যেটা আমরা করে হচ্ছে পাইনেটাল অ্যাসপিরেশন, এটা হচ্ছে অ্যাসপিরেশন বায়োপসি। এটা সিটি স্ক্যান গাইডে করা যায়, তারপরে আল্ট্রাসাউন্ড গাইডে করা যায় অ্যাসপিরেশন বায়োপসি। Prostate biopsy. The prostate biopsy, the multiple needle biopsies are taken on one time from the prostate gland. অনেকগুলো স্যাম্পল কালেকশন করা যাবে prostate gland থেকে, একদম rectum এর মাধ্যমে, rectum এর through inserted a probe is inserted into the rectum. Traditional 6 biopsies are taken along a parasagittal line between the lateral edge and middle edge এবং middle lobe এবং lateral lobe। এই প্রস্টেটের সেই ওখান থেকে কালেকশন করা হয়। স্কিন বায়োপসি, যেটা আমাকে পাঞ্চ বায়োপসি বলা হয়, এটা হচ্ছে স্কিন বায়োপসি। ছবিটা দেখো, পাঞ্চ করে এটা কালেকশন স্যাম্পলটা কালেকশন করবে। সার্জিক্যাল বায়োপসি, এটা সরাসরি সার্জারি, এক্সিশনাল বায়োপসি আমরা বলি, সরাসরি এক্সিশনাল বায়োপসি। এই হচ্ছে প্যারাফিন সেকশন, ফ্রোজেন সেকশন এন্ড বায়োপসি। এটা হচ্ছে হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। হিস্টোপ্যাথোলজিক্যাল স্ক্রিনিং আমরা যেটা করি, যেটা প্রশ্নটা আমরা জিজ্ঞেস করে থাকি, হিস্টোপ্যাথোলজিক্যাল স্ক্রিনটা আমরা করে থাকি হেমাটোক্সিলার ইউসিন স্টেন। আর এটা হচ্ছে সাইটোপ্যাথোলজিক্যাল স্টেন, এটা হচ্ছে প্যাথ স্টেন। নেক্সট দেখে আমি ওখানে পড়াতে পারি না, সাইটোপ্যাথোলজিক্যাল স্টেন এটা পড়ানো যায় কিনা দেখে নেক্সট ক্লাস। আজকের এতটুকু পর্যন্ত দুটা ক্লাসে আমি হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন যেটা, এটা প্রসিডিউরটা এবং কিভাবে সেটা তোমাদের দেখাই দিলাম, তোমরা এটা করে নিবে। তাহলে আজকে এখান পর্যন্তই, আমি ক্লাসটা শেষ করে দিই। নেক্সট ক্লাসে আমি সাইটোলজি বা অন্য অন্য সাবজেক্ট আমি যাব। ঠিক আছে, আজকে এখান পর্যন্তই শেষ করে দিই। আল্লাহ হাফেজ।